আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সাউন্ড ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু জানাও। দেন ইনশাল্লাহ সবাই আস্তে আস্তে জয়েন হোক ক্লাসে। ওকে, তো প্রথমেই তোমাদের সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা। আমরা দীর্ঘদিন ক্লাস থেকে দূরে ছিলাম, আলহামদুলিল্লাহ অনেক স্যাক্রিফাইসের পরে সুদিন আসছে। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করবো যাতে এই সুদিনটা আমরা ধরে রাখতে পারি আর জাতি হিসেবে আমরা উন্নতি করতে পারি, এই দোয়া। ওকে, এখন হচ্ছে যে আমরা অলরেডি কোশ্চেন গঠনের 4টা ক্লাস করছি, যদিও 4 নাম্বার ক্লাসটার ডিউরেশন খুবই কম ছিল, কারণ হচ্ছে যে এটা একটা খুব বাজে সিচুয়েশনের মধ্যে গেছিলাম। তারপর অনেকদিন ক্লাস থেকে দূরে থাকার কারণে আমরা করছি। এখন হচ্ছে যে আমরা এখন থেকে রিফাত খান, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তো তোমরা আমরা ক্লাসে চলে যাই। ঠিক আছে, আজকে আমাদের টপিকটা একটু বড় এবং খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের হচ্ছে যে জাস্ট এইচএসসি তে না, এইচএসসির পরেও লাগবে, আর এখান থেকে সিকিউ এমসিকিউ দুইটাই আসলে আসে। তো এই জন্য এই টপিকটা আমাদের গুরুত্বপূর্ণ, আমরা ওই অনুসারেই পড়তে হবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা আজকে যে জিনিস সম্পর্কে পড়বো সেটা হচ্ছে যে প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি। এটা হচ্ছে যে মেইনলি আমরা গতদিন করছিলাম যে এরকম একটা সাপোজ সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকে উদ্ভিদের ক্ষেত্রে, তার ভিতরে হচ্ছে যে একটা মেমব্রেন থাকে। ঠিক আছে, তার ভিতরে একটা মেমব্রেন থাকে, ওইটাকে আমরা প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি বলবো। প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন বা কোষঝিল্লি এটা হচ্ছে কোষ প্রাচীরের নিচে থাকে, যাদের কোষ প্রাচীর থাকে তাদের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এখানে আছে প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম, যে সূক্ষ্ম সূক্ষ্ম মানে ছোট ছোট সূক্ষ্ম গঠন। তারপর হচ্ছে স্থিতিস্থাপক, এটার স্থিতিস্থাপকতা আছে, এবং বৈষম্য বেদ্য। বৈষম্য বেদ্য কথা দ্বারা কি বোঝায়? বৈষম্য বেদ্য কথা দ্বারা বোঝায় কিছু জিনিস সিলেক্টিভলি ঢুকতে পারবে। ধরো আমি ধরলাম হচ্ছে যে এখানে 3টা জিনিস আছে, এ বি এবং সি। এ বি ঢুকতে পারবে এবং হচ্ছে যে সি ঢুকতে পারবে না। তাহলে এটা হচ্ছে যে সিলেক্টিভ পারমিয়াবিলিটি বা বৈষম্য বেদ্য। কিছু জিনিস ঢুকতে পারে, কিছু জিনিস ঢুকতে পারে না, এটাকে বলা হয় বৈষম্য বেদ্য। লিপোপ্রোটিন, এটার মধ্যে লিপোপ্রোটিন মানে হচ্ছে লিপিড প্লাস প্রোটিন। লিপিড প্লাস প্রোটিনকে বলা হয় লিপোপ্রোটিন। ঠিক আছে, তো লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব, সজীব মানে এটা জীবিত, দ্বিস্তরী, এটা 2টা লেয়ার থাকে। আমরা দেখবো এটা বাই লেয়ার্ড বা দ্বিস্তরী ঝিল্লি, ঝিল্লি দ্বারা আবৃত থাকে, এবং তাকে আমরা প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি বলবো। ঠিক আছে, তাকেই আমরা প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি বলবো, যেটা হচ্ছে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যবেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত এবং দ্বিস্তরী, তাকে আমরা বলবো প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি। ওকে, তারপর আমরা সামনে প্রসিড করলে একে প্লাজমা লেমা বলা হয়, সাইটোমেমব্রেন বলা হয়। সাইটো কথাটা কোথা থেকে আসছে? সাইটো হচ্ছে যে কোষ থেকে আসছে। ঠিক আছে, সাইটো কথাটা আসছে কোষ থেকে, আর মেমব্রেন মানে হচ্ছে কোষের একটা মেমব্রেন, এই জন্য এটাকে সাইটোমেমব্রেন বলা হয়, প্লাজমা লেমাও বলা হয়। ঠিক আছে, এটা প্রথমে কে এগুলাকে নামকরণ করছে সেটা হচ্ছে কার্ল নাগেলি, ক্র্যামার। এই 2জন বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে। বিজ্ঞানীর নাম সাধারণত আসলে পড়ার জন্য পড়া খুব রেয়ারলি পরীক্ষায় আসে, তারপর তোমরা একবার দেখলে যে আসলে কে এটার নামকরণ করছে সেটা। আর এটাকে বায়োমেমব্রেনও বলা হয়। তাহলে এটা ডেফিনেশন বায়োমেমব্রেন আসতে পারে, বা হচ্ছে সাইটোমেমব্রেন বা প্লাজমা লেমা, অনেকগুলা নাম আছে আসলে। সবগুলা নামই তোমাদের আসলে জানতে হবে। ঠিক আছে, বায়োমেমব্রেন, সাইটোমেমব্রেন, প্লাজমা লেমা, কোষঝিল্লি সবগুলা দিয়ে একই জিনিসকে বোঝায়। ঠিক আছে, তো তোমাদের এমসিকিউ অপশনের মধ্যে কিন্তু যে কোনো নাম থাকতে পারে, এই জন্য তোমাদের সবকিছু সম্পর্কে আইডিয়া থাকা আসলে জরুরি। আচ্ছা, ঝিল্লি স্থানে স্থানে ভাঁজ থাকতে পারে। এরকম এরকম তোমার হচ্ছে যে এরকম এরকম ভাঁজ থাকতে পারে। এই যে ভাঁজ যেগুলা, সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি মাইক্রোভিলাস। ঠিক আছে, আর বহু বচন যদি তখন সেটাকে আমরা মাইক্রোভিলাই বলি। ঠিক আছে, মাইক্রোভিলাই বলি এরকম ভাঁজ গুলাকে, এরকম প্রোটিনের এরকম ভাঁজ ভাঁজ আকারে থাকে, সেই ভাঁজ গুলাকে আমরা বলি হচ্ছে যে মাইক্রোভিলাই। এগুলো যদি ধরো, এটা হচ্ছে সেল আর এটা হচ্ছে যে প্লাজমা মেমব্রেন। এখন এগুলো যদি ধরো এরকম করে সেলের ভিতরে ঢুকে যায়, এরকম 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 করে থাকে, কোথাও আবার সেলের ভিতরে ঢুকে গেছে,
এই যে সেলের ভিতরে যেটুকু ঢুকে গেছে এটাকে আমরা বলবো পিনোসাইটিক কোষকা। পিনোসাইটিক কোষকা, এরকম করে যেগুলো সেলের ভিতরে ঢুকে যাবে ওই রকম এই অংশটুকুকে আমরা বলবো পিনোসাইটিক কোষকা। পিনোসাইটিক কোষকা। ওকে, প্রাণী কোষে এগুলো ভালো দেখা যায় আর কি তোমার মাইক্রোস্কোপের নিচে। এরপর হচ্ছে এটার ফিজিক্যাল স্ট্রাকচার, তাহলে আমরা একটু পরিচিত হইলাম। পরিচিতির মধ্যে আমরা কি পড়লাম? ডেফিনেশন পড়লাম, তারপর হচ্ছে যে এটা কি কি নাম থাকতে পারে সেটা পড়লাম, এরকম করে বাঁচ থাকে সেগুলোকে মাইক্রোভিলাই বলে সেটা জানলাম। তারপরে এরকম যদি কোষের ভিতরে যে কোষকার মতো কোষের ভিতরে যে প্রবিষ্ট অংশ থাকে সেটাকে পিনোসাইটিক কোষকা বলে, সেটা সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো হচ্ছে ভৌত গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার। তো ফিজিক্যাল স্ট্রাকচার আসলে অনেকেই বর্ণনা করছে। জেরিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফিজিক্যাল স্ট্রাকচার আসলে অনেকেই বর্ণনা করছে। তো এখন হচ্ছে যে ফিজিক্যাল স্ট্রাকচারটা আমরা, আচ্ছা তোমরা একটু সবাইকে মেনশন দিয়ে দাও, তোমাদের ফ্রেন্ড যারা আছে, কেন অনেকেই তো কোর্সে জয়েন হয়েছে, বুঝছো? আচ্ছা, তো এখন হচ্ছে যে ভৌত গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার যদি আমরা পড়ি, আমরা ভৌত গঠন পড়বো, রাসায়নিক গঠন পড়বো, কাজ পড়বো। আজকে কোর্সগুলি নিয়ে আমাদের সব আলোচনা। তাহলে ভৌত গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার কিভাবে আসলে গঠিত হয়েছে, কি কি কম্পোনেন্ট নিয়ে গঠিত হয়েছে, বাইরে থেকে দেখতে জিনিসটা কি রকম, সেটাই হচ্ছে ভৌত গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার। ভৌত গঠন দ্বারা আমরা সেটা বুঝো। তাহলে কোর্সগুলি ভৌত গঠন ব্যাখ্যা করছে ড্যানিয়েল ডেভসন। ড্যানিয়েল ডেভসন হচ্ছে স্যান্ডউইচ মডেল দিচ্ছে। এখন স্যান্ডউইচ নামকরণ কেন? কারণ স্যান্ডউইচ কিরকম থাকে, ধরো হচ্ছে যে তুমি যে একটা স্যান্ডউইচের কথা মনে করো, উপরে একটা জিনিস থাকে, মাঝখানে কিছু একটা থাকে, তারপর নিচে একটা লেয়ার থাকে। হ্যাঁ, তিনটা লেয়ার থাকে, উপরে একটা জিনিস থাকে, মাঝখানে কিছু থাকে, নিচে একটা সেম জিনিস থাকে, ঠিক আছে? এখন তোমার হচ্ছে যে এই এরকমই একটা স্ট্রাকচার উনি বর্ণনা করতে চাইছে যে তাদের মধ্যে তাদের মধ্যে জিনিসটি হচ্ছে যে দ্বিস্তর বিশিষ্ট এবং প্রতি স্তরে প্রোটিন এবং লিপিড থাকে। উপরে নিচে থাকে প্রোটিন, মাঝখানে লিপিড। ধরো ওনারা এরকম ভাবে বর্ণনা করছে আর কি, যে উপরে একটা প্রোটিনের লেয়ার, নিচে মাঝখানে একটা লিপিড লেয়ার, আর নিচে একটা প্রোটিন লেয়ার। তাহলে এটা দেখতে কিসের মতো হয়? কিছুটা স্যান্ডউইচের মতো লাগে, এই জন্য এটাকে বলছে স্যান্ডউইচ মডেল। এটা কে দিছে ড্যানিয়াল এবং ডেভসন। দুই পাশে প্রোটিন, মাঝখানে লিপিড, ঠিক আছে? দুই পাশে প্রোটিন, মাঝখানে লিপিড, এটাকে বলা হয় স্যান্ডউইচ মডেল। যদিও এটা পরবর্তীতে তেমন একটা গ্রহণযোগ্যতা পায় নাই, কারণ হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচারের সাথে এটা আসলে কিছু ভিন্নতা আছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি। এখন তোমরা বলতে পারো যে এটা হচ্ছে যে তিন স্তর বিশিষ্ট মনে হচ্ছে, আসলে এটা তিন স্তর বিশিষ্ট না। লিপিড এবং প্রোটিন গুলো আসলে একসাথে থাকে, ঠিক আছে? এই দুইটা মিলে একটা লেয়ার, এই দুইটা মিলে একটা লেয়ার, ঠিক আছে? এগুলো একসাথে যুক্ত থাকে, এরকম আলাদা আলাদা ভাবে থাকে না, ঠিক আছে? ইন্টিগ্রেটেড থাকে, প্রথম দুইটা মিলে একটা লেয়ার, এই দুইয়ের নিচে দুটো মিলে একটা লেয়ার, ঠিক আছে? এরকম করে থাকে, মাঝখানে লিপিড স্তর থাকে। ওকে, এরপর হচ্ছে যে প্লাজমন কোষঝিল্লি গঠন সম্পর্কে আরো অনেকজন বর্ণনা করছে, যেমন বেনসন মডেল। যদিও এটা একটা তেমন একটা মানে ফেমাস না। লিনার্ড এবং সিঙ্গেল মডেল, এটাও ফেমাস না। ফেমাস কয়েকটা আমি একটু হাইলাইট করছি একটা স্পেসিফিক কালার দিয়ে। তোমরা সেই হাইলাইটেড গুলা, যেগুলো আমার অন্য কালার দেওয়া আছে, সেগুলো মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? সেগুলো তোমাদের মনে রাখতে হবে, সেগুলো মনে রাখতে হবে, কারণ হচ্ছে যে সেগুলো তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ইকরামাহি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইকরাম মনে হয় ফার্স্ট ক্লাসে জয়েন করছো, আগের ক্লাসগুলো করোনায় সম্ভবত দেখি নাই। আচ্ছা, আস্তে আস্তে এখন নিয়মিত হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন হচ্ছে এই যে ইউনিট মেমব্রেন মডেল কে দিচ্ছে, এটা আসতে পারে তোমাদের এমসিকিউ তে। ইউনিট মেমব্রেন মডেল কে দিচ্ছে? এটা হচ্ছে রবার্টসন। রবার্টসন ইউনিট মেমব্রেন মডেল প্রস্তাব করেন। এটা একটা হাইপোথিসিস। হাইপোথিসিস মানে কি? ধরো হচ্ছে যে আগে থেকে কোনো একটা কিছু আবিষ্কৃত হয়েছে, ওইটার সাথে মিল রেখে কোনো কিছু প্রস্তাব করছে আর কি, এটা পুরোপুরি এখনো প্রমাণিত হয় নাই, এরকম আর কি। ইউনিট মেমব্রেন মডেল সম্পর্কে আমরা একটু জানবো ইনশাল্লাহ সামনে। এরপর হচ্ছে ইউনিট মেমব্রেন মডেল দেখতে কি রকম সেটাও আমরা একটু দেখবো ইনশাল্লাহ একটু পরে। তারপর সিঙ্গার এবং নিকলসন হচ্ছে যে সবচেয়ে গ্রহণযোগ্য মডেলটা দিচ্ছে, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ সামনে আরো দেখা হবে। এখন হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল হচ্ছে সিঙ্গার এবং নিকলসন নামক বিজ্ঞানী, ওনারা এটা প্রস্তাব করছে। এটা সবচেয়ে গ্রহণযোগ্য এবং এটাই তোমাদের পরবর্তীতেও লাগবে, ঠিক আছে? মেডিকেলে আসলে তো অনেক বেশি লাগবে ইনশাল্লাহ, এগুলা প্রয়োজন হয়। আচ্ছা, এখন হচ্ছে ইউনিট মেমব্রেন মডেল। ইউনিট মেমব্রেন মডেলটা কে প্রস্তাব করেন? সেটা হচ্ছে বিজ্ঞানী রবার্টসন। আমরা একটু আগে দেখছি বিজ্ঞানী রবার্টসন হচ্ছে ইউনিট মেমব্রেন মডেল প্রস্তাব করেন। সালটা তোমাদের মনে রাখা লাগবে না। আচ্ছা, উনি উনি যে মন্তব্য করছেন যে সব বায়োলজিক্যাল মেমব্রেন, বায়োলজিক্যাল মেমব্রেন বলতে প্রোটিনকে বোঝায়, আণবিক গঠন একই রকম, অর্থাৎ ফসফোলিপিড বা লেয়ার দিয়ে গঠিত, মাঝে মাঝে প্রোটিন থাকে। এটা আসলে হচ্ছে যে অ্যাকচুয়াল যে তোমার হচ্ছে যে স্ট্রাকচার, সেটার সাথে অনেকটুকুই সামঞ্জস্যপূর্ণ।
আসলেই হচ্ছে তোমার ফসফোলিপিড বাইলেয়ার থেকে এর মাঝখানে মাঝখানে প্রোটিন থাকে, ঠিক আছে। তো ওনার যে এই যে মতবাদটা দিছে সেটা দেখতে কি রকম, সেটা যদি আমরা একটু আঁকার চেষ্টা করি, সেটা হচ্ছে এরকম দেখতে। উপরে এরকম একটা প্রোটিন লেয়ার থাকে, সেই প্রোটিনে কিছু কিছু অংশ হচ্ছে লিপিডের মাঝখানে গ্রথিত থাকে, ঠিক আছে। ধরো এটা একটা ফসফোলিপিড, এটা একটা ফসফোলিপিড, এটা একটা ফসফোলিপিড। সাউন্ড কম? আচ্ছা, আমি আর একটু জোরে বলার চেষ্টা করি। মাইক্রোফোন ঠিকঠাক আছে? আচ্ছা, কোনো প্রবলেম হলে আমাকে জানাই। এখন ঠিক মতো শোনা যাচ্ছে মালিহা? এরকম ফসফোলিপিড। তারপর আবার নিচেও সেম, নিচে তোমার হচ্ছে যে এরকম করে একটা প্রোটিন লেয়ার থাকবে, তারপরে এরকম এরকম করে থাকবে, ওইটার ভিতর ভিতর হচ্ছে তোমার এরকম করে ফসফোলিপিড থাকবে। তাহলে এটা হচ্ছে একটা প্রোটিন লেয়ার, এটা হচ্ছে একটা লিপিড লেয়ার। আবার এটা একটা প্রোটিন লেয়ার, এটা একটা লিপিড লেয়ার, ঠিক আছে। তা এটাই হচ্ছে ইউনিট মেমব্রেন মডেল, মানে ফসফোলিপিড বাই লেয়ার। এটা হচ্ছে ফসফোলিপিড, এগুলো হচ্ছে ফসফোলিপিড, ঠিক আছে। ফসফোলিপিড বাই লেয়ারের মাঝখানে মাঝখানে প্রোটিন থাকে। এই যে দেখো, এইটা হচ্ছে ফসফোলিপিড, এটা মাঝখানে কিছুটা প্রোটিন অংশ, এটা হচ্ছে ফসফোলিপিডের মাঝখানে কিছু প্রোটিন অংশ, এটা হচ্ছে ফসফোলিপিডের মাঝখানে হচ্ছে প্রোটিন অংশ, ঠিক আছে। এটা হচ্ছে প্রোটিন। তাহলে উনি বলছে আর কি যে ফসফোলিপিড বাই লেয়ার দিয়ে গঠিত, যার স্থানে স্থানে প্রোটিন গ্রথিত থাকে, ঠিক আছে। স্থানে স্থানে গ্রথিত প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ারকে কখনো কখনো ইউনিট মেমব্রেন মডেল বলা হয়, ঠিক আছে। এটাকে উনি একসাথে একটা ইউনিট মেমব্রেন, ইউনিট বলার কারণ হচ্ছে যে উনি বলতে চাচ্ছে যে সব বায়োলজিক্যাল মেমব্রেনের গঠনই একই রকম। এই কথা বলতে হচ্ছে যে উনি কথা বলছে আর কি, ইউনিট মেমব্রেন মডেল। তো ইউনিট মেমব্রেন মডেল হচ্ছে তোমার হয়তো ক্ষতে আসতে পারে, জাস্ট হচ্ছে যে স্ট্রাকচারটা তোমাদের হচ্ছে যে ইএস স্যারের বইতে আছে, আজমল স্যারের বইতে আছে, তোমাদের হাসান স্যারের বইতে নেই। তোমরা হচ্ছে স্ট্রাকচারটা একটু দেখে রাখতে পারো এই ক্লাস থেকে, স্ট্রাকচারটা একটু এঁকে রাখতে পারো। আমি আবার যদি তোমাদের এখানে একটু ছোট করে এঁকে দেখি, তো এরকম এরকম থাকবে। এটার মাঝখানে হচ্ছে একটা ফসফোলিপিড, আবার এরকম একটা প্রোটিন, আবার মাঝখানে ফসফোলিপিড, আবার এরকম একটা প্রোটিন, আবার মাঝখানে ফসফোলিপিড, ঠিক আছে। এরকম করে এখানে তো সেম এরকম এরকম, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিট মেমব্রেন মডেল। ওকে, কে দিচ্ছে সেটা মনে রাখতে হবে। ফসফোলিপিড বাই লেয়ার থেকে মাঝখানে মাঝখানে প্রোটিন করতে থাকে, এই কয়েকটা কথা ইউনিট মেমব্রেন মডেল থেকে মনে রাখতে চলবে। আচ্ছা, তাহলে ইউনিট মেমব্রেন মডেল ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো, তোমরা যারা আসছো, তোমাদের কাছে ইউনিট মেমব্রেন মডেল ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। মালিহা, ইকরা, জেরিন, লামিয়া। ওকে, চিত্র আঁকলে ভালো নাম্বার পাবা, বুঝছো। যদি টাইম থাকে তাহলে চিত্র এঁকে দিবে ইকরা। ধরো হচ্ছে যে কারো যদি 50-এ 50 পাওয়ার ইচ্ছা থাকে আর কি, বা 48-49 এরকম যে পাওয়ার জন্য, এটা আদ্রিতা চলে আসছে, আদ্রিতা নিয়মিত ক্লাস করে, ঠিক আছে। তাহলে হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এখন ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে আমাদের মাস্ট জানতে হবে, এটা হচ্ছে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বইতেও লিখে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ এমসিকিউ বোথ এন্ড অ্যাডমিশন টেস্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্ট সহ অন্যান্য অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, সবকিছুর জন্য এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এটা ভালো করে তোমাদের জানতে হবে। ওকে, ক্লাসের পড়ানোর পরে আজকেই হচ্ছে তোমরা সবাই এই জিনিসটা পড়ে ফেলবা, ফ্লুইড মোজাইক মডেল আজকেই পড়ে ফেলবা। এটা কালকে পরশুর জন্য রেখে দিবে, এরকম হইলে নিজেদেরই লস, বুঝছো। আজকেই পড়ে ফেলবা, আজকেই নোট করে কালকে আবার গ্রুপে নোটটা শেয়ার করে ফেলবা, শেষ তাহলে কাজ। বিভিন্ন মডেলের মধ্যে সবচেয়ে গ্রহণীয় মডেল যেটা আমি তোমাদের বলছি, এটা এমসিকিউ একটা, যে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল কোনটা, সেটা হচ্ছে যে ফ্লুইড মোজাইক মডেল। কে দিছে সেটা একটা এমসিকিউ, সিঙ্গার এবং নিকলসন। কত সালে দিছে ইম্পর্টেন্ট না, কত সালে দিছে সেটা মনে রাখা লাগবে। বিশিষ্ট, আমরা এর আগে যতগুলো করছি সবাই বলছে ডিএসপি বিশিষ্ট। তাহলে এই কথাটা সবার মানে একই, বা এই ব্যাপারে সবাই সহমত। প্রতিটা স্তর ফসফোলিপিড দিয়ে তো গঠিত, এটা তো সহমত সবাই। তারপর হচ্ছে উভয় স্তরে হাইড্রোকার্বন লেসটি সামনাসামনি থাকে। হাইড্রোকার্বন একটা, হাইড্রোকার্বন তো দুই জিনিস আমরা জানি। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত, মানে কার্বনও থাকবে, হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন সমন্বয়ে গঠিত জিনিসকে আমরা হাইড্রোকার্বন বলি। আর হচ্ছে যে এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে যে দেখো এটা এরকম করে ফসফোলিপিডটা থাকে, ঠিক আছে। তাহলে হাইড্রোকার্বন অংশটি থাকে মুখোমুখি, আর হাইড্রোফিলিক অংশ যেটা থাকে সেটা হচ্ছে যে বিপরীত দিকে থাকে, হাইড্রোফিলিক অংশ। ধরো হচ্ছে যে এই এরকম করে থাকে আর কি জিনিসটা, এটা হচ্ছে যে হাইড্রোফিলিক অংশ। এই অংশ হচ্ছে হাইড্রোফিলিক বা পানি গ্রাহী, পানিকে আকর্ষণ করে, পানি আকর্ষী বা পানি গ্রাহী, ঠিক আছে। এটা হচ্ছে হাইড্রোফিলিক।
ফিলিয়া বলে না, ফিলিয়া মানে আকর্ষণ আর কি, ঠিক আছে। এই মাথার মতো, এটা হচ্ছে লেজ, এই দুটো হচ্ছে লেজ, এই দুটো হচ্ছে লেজ, আর এটা হচ্ছে মাথা, ঠিক আছে। মাথার অংশটা হচ্ছে কি হাইড্রোফিলিক বা পানিগ্রাহী, হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক মাথার অংশটা। লেজের অংশটা হচ্ছে কি হাইড্রোফোবিক, পানি বিকর্ষী, এটা হচ্ছে হাইড্রোফোবিক, 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 এটা হচ্ছে হাইড্রোফোবিক। তাহলে একটা অংশ হচ্ছে হাইড্রোফিলিক, মাথার অংশটা হচ্ছে হাইড্রোফিলিক, লেজের অংশটা হচ্ছে হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী, ঠিক আছে। এই কথাটাই বলতেছে যে হাইড্রোকার্বন যে অংশ সেটা লেজের অংশটা সামনাসামনি থাকে। এই দেখো আমি তোমাদেরকে একটু স্ট্রাকচারটা একটু দেখাই আনি, তারপরে এগুলো পড়লে তোমাদের কাছে দেখবে একেবারে ইজি লাগতেছে। আগে আমরা এই জিনিসটা একটু দেখি, ঠিক আছে, আগে আমরা এই জিনিসটা দেখি। আচ্ছা, তো এখন দেখো এটা হচ্ছে যে ফ্লুইড মোজাইক মডেল। এই যে এগুলা দেখতেছো তোমরা সবাই খেয়াল করো, এই যে এগুলা দেখতেছো, এটা এটা টোটাল হচ্ছে একটা ফসফোলিপিড। এই গোল গোল যে অংশগুলো দেখতেছো সেগুলো হচ্ছে মাথা। ফসফোলিপিডের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে মাথার অংশ, একটা হচ্ছে লেজের অংশ। এই যে গোল গোল এগুলো হচ্ছে মাথা, এই যে চিকন চিকন দুইটা জিনিস আছে এগুলো হচ্ছে লেজ, এগুলো হচ্ছে লেজ। এটা হচ্ছে হাইড্রোফিলিক, বাইরের অংশ যেটা সেটা হচ্ছে হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক বা পানি আকর্ষী, পানি আকর্ষী বা পানি আকর্ষী, পানি আকর্ষী মানে এগুলো পানিকে আকর্ষণ করে, পানি আকর্ষী। তারপরে হচ্ছে যে লেজের যে অংশ আছে, এই যে লেজের অংশ সেটা হচ্ছে হাইড্রোফোবিক, সেটা হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী, বা পানি বিকর্ষী, হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী, ঠিক আছে। তাহলে আমরা জানি যে ফসফোলিপিডে দুটো অংশ থাকে, একটা হচ্ছে মাথার অংশ, একটা হচ্ছে লেজের অংশ। মাথার অংশ যেটা সেটা হচ্ছে হাইড্রোফিলিক বা পানি আকর্ষী, লেজের অংশ যেটা সেটা হচ্ছে হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী, ঠিক আছে। লেজের অংশ হচ্ছে পানি বিকর্ষী। আচ্ছা, এখন এই হচ্ছে, এরপর হচ্ছে তুমি দেখো এখানের মধ্যে এই যে এটা, এটা হচ্ছে যে এই অংশটা হচ্ছে একটা লিপিড অংশ, তাই না। এই ফসফোলিপিড পুরোটাই তো একটা লিপিড, এটার মধ্যে একটা ফসফেট গ্রুপ থাকে, সেটা হচ্ছে মানে এটা একটা লিপিড, সেটা বলতে যাচ্ছি। লিপিডের সাথে এই যে উপরে যে অংশটা দেখতে পাচ্ছ এরকম করে গঠন, সেটা হচ্ছে আবার কার্বোহাইড্রেট। সেটা কি, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। তাহলে এই কার্বোহাইড্রেট এবং লিপিডকে একসাথে আমরা বলবো গ্লাইকোলিপিড। ভালো করে ভাইয়ের কথা খেয়াল করো, গ্লাইকোলিপিড হচ্ছে কি, গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড কি, গ্লাইকোলিপিড মানে হচ্ছে যে কার্বোহাইড্রেট প্লাস লিপিড, কার্বো সরি কার্বোহাইড্রেট প্লাস লিপিড, কার্বোহাইড্রেট প্লাস লিপিডকে বলা হয় গ্লাইকোলিপিড, ঠিক আছে। আবার আছে গ্লাইকোপ্রোটিন। তাহলে তোমরা একটা আইডিয়া করতে পারতেছো গ্লাইকোপ্রোটিন মানে কি। গ্লাইকোপ্রোটিন মানে কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন মানে কি কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন, কার্বোহাইড্রেট প্লাস প্রোটিনকে বলা হয় গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। তাহলে এই দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা প্রোটিন, এই প্রোটিনের সাথে হচ্ছে কার্বোহাইড্রেট যুক্ত, তাই সেটাকে আমরা বলতেছি গ্লাইকোপ্রোটিন। আর এই যে ফসফোলিপিড, লিপিডের সাথে একটা কার্বোহাইড্রেট অংশ, সেটাকে আমরা বলতেছি গ্লাইকোলিপিড, ঠিক আছে। এর মাঝখানে মাঝখানে কিছু কোলেস্টেরলও থাকে। তাহলে কোলেস্টেরল কিসের মধ্যে পড়বে, এটা কি কার্বোহাইড্রেট, প্রোটিন নাকি লিপিড? এটা পড়বে হচ্ছে তোমার লিপিড, উদ্ভূত লিপিড, ঠিক আছে। লিপিডেরই একটা চেঞ্জড ভার্সন বা লিপিড থেকে তৈরি হওয়া একটা কম্পোনেন্ট, ঠিক আছে, উপাদান। তাহলে এটা হচ্ছে কোলেস্টেরল। এরপরে তোমার হচ্ছে যে এখানে আবার বড় যে অংশটা দেখতে পাচ্ছি এটা কি? এটাও একটা প্রোটিন, এটাও একটা প্রোটিন। দেখো এখানে তিন প্রকার প্রোটিন থাকে আসলে। একটা হচ্ছে দেখতেই পাচ্ছ কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন, গ্লাইকোপ্রোটিন। আরেকটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন হচ্ছে কি, যেটা হচ্ছে ফসফোলিপিডের দুইটা স্তরকে ভেদ করে যায়, দুইটা স্তরকে ভেদ করে যে প্রোটিনটা যায় তাকে আমরা বলবো হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। কি প্রোটিন বলবো? ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন। যে প্রোটিনটা দুইটা স্তরকে ভেদ করে যাবে তাকে আমরা বলবো ইন্টিগ্রাল প্রোটিন। আর কিছু কিছু প্রোটিন দেখবা যে একটা স্তরের মধ্যেই আছে,
পুরোপুরি ভেদ করে যায় না, একটা স্তর ভেদ করছে, যেমন এটা, এগুলোকে আমরা বলবো পেরিফেরাল প্রোটিন, এক পাশে থাকে, পেরিফেরির মধ্যে থাকে, এটাকে আমরা বলবো পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল, পেরিফেরাল, ঠিক আছে, পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল বলবো আমরা কাকে, ডিফারেন্ট কালার লিখি, পেরিফেরাল, এটাকে আমরা বলবো পেরিফেরাল, পেরিফেরাল, পেরিফেরাল প্রোটিন, এটা যেটা এক পাশে থাকবে সেটা। আর যদি পুরোটা ভেদ করে যায়, পুরোটা ভেদ করে যায়, তখন তাকে আমরা বলবো ইন্টিগ্রাল প্রোটিন, তখন আমরা তাকে বলবো ইন্টিগ্রাল প্রোটিন। যে কোনো এক পাশে যে প্রোটিন থাকে তাকে আমরা বলবো পেরিফেরাল প্রোটিন। এবং প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট যুক্ত হয়ে যেটা যে কম্পোনেন্ট গঠন করবে তাকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন, সেটাও এক প্রকার প্রোটিন, ওইটাকে আমরা বলবো হচ্ছে গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে কোষঝিল্লি, এর বাইরে থাকে হচ্ছে কোষ প্রাচীর, এর কোষ প্রাচীর পরে কোষঝিল্লি, তারপর হচ্ছে যে কোষ, ভিতরের কম্পোনেন্ট গুলো আর কি, এটা হচ্ছে কোষের ভিতরের দিক, এটা হচ্ছে বাইরের দিক। ঠিক আছে, এই স্ট্রাকচারটার ব্যাপারে তোমাদের কোনো কনফিউশন, কোনো কোশ্চেন বা তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও। যারা ক্লাস করতেছে এখন লাইভ সবাই একটু জানাও। ওকে লামিয়া, আদ্রিতা, গুড, ঠিক আছে। তাহলে হচ্ছে যে এখন আমরা এই জিনিসগুলো দেখবো, আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো এখন হচ্ছে যে এখান থেকে আমরা যে যে জিনিসগুলো আমাদের লাগবে সেগুলো তোমাদেরকে জানাচ্ছি, ব্যাখ্যা দেখবে যে ওই চিত্র বুঝলেই তোমরা ইজিলি ব্যাখ্যাগুলো লিখতে পারবে। আচ্ছা, ইকরা, ইকরার কথাটা একটু বলি, তোমরা যারা বুঝছো তারা একটু শোনো। ধরো ইকরা, এখানে আমি তোমাকে দেখাচ্ছি, দেখো, এটা আমি এগুলো একটু মুছে ফেলি, একটু ওয়েট করো। এখন দেখো, enough। এই প্রোটিনটা দেখো, এটা হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার, মানে এটা একটা, এগুলো হচ্ছে ফসফোলিপিডের একটা লেয়ার পুরা, আবার এখানে নিচে আবার ফসফোলিপিডের একটা লেয়ার। বাই মানে কি, বাই মানে হচ্ছে দুই, বাই মানে হচ্ছে দুই, মানে বাই লেয়ার মানে দুইটা লেয়ার, এই একটা লেয়ার, নিচে একটা লেয়ার, ফসফোলিপিডের লেয়ার। একটা লেয়ারের মধ্যে থাকবে বা একটা লেয়ার যদি ছেদ করে, তখন সেটাকে আমি বলবো পেরিফেরাল, মানে যে কোনো একটা পাশে আছে। ঠিক আছে, তখন সেটাকে, সেই প্রোটিনটাকে আমি বলবো পেরিফেরাল প্রোটিন। ঠিক আছে, আর এরকম কিছু প্রোটিন থাকে যেটা একেবারে দুইটা স্তরকে ভেদ করে, যেমন এই প্রোটিনটা তুমি দেখো, এটা এই এই লেয়ারকেও ভেদ করছে, এই লেয়ারকেও ভেদ করছে, তাহলে এই টাইপের যে প্রোটিন গুলা, যেগুলা দুইটা লেয়ারকেই ভেদ করে, ওদেরকে আমরা বলবো হচ্ছে যে ইন্টিগ্রাল প্রোটিন। আর পেরিফেরাল বলবো হচ্ছে যে কোনো একটা পাশকে ভেদ করলে, যেমন এখানেও একটা আছে, এক পাশেই আছে, দুইটা স্তরকে ভেদ করে না, এটাকে আমি বলবো পেরিফেরাল প্রোটিন। আর যেটা দুইটা স্তরকে ভেদ করবে তাকে আমি বলবো হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। এখন ক্লিয়ার, ইকরা? আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে যে এখানে বিক্ষিপ্ত অবস্থায় থাকে ফসফোলিপিড, প্রোটিন গুলো বিক্ষিপ্ত অবস্থা থাকে কিসের উপরে, ফসফোলিপিড লেয়ারের উপরে। ঠিক আছে, কার্বোহাইড্রেটও থাকে, কার্বোহাইড্রেট গুলা গ্লাইকোলিপিড অথবা গ্লাইকোপ্রোটিন দুই রূপে থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখানে লিপিড ও মধ্যে প্রোটিন গুলা ছড়ানো থাকে। ধরো এটাকে কেন আইসবার্গ মডেল বলা হয়, আইসবার্গ জিনিসটা কি, ধরো সমুদ্রের মধ্যে, এটা হচ্ছে যে সমুদ্রের একটা অংশ, চিন্তা করতে পারো, এখানে শুধু পানি আর পানি, পানি আর পানি, পানির মধ্যে এরকম এরকম করে বরফের খন্ড থাকে। ঠিক আছে, বরফের এরকম এরকম করে খন্ড থাকে। ঠিক আছে, এরকম এরকম বরফের খন্ড থাকে। তাহলে এটাকে আইসবার্গ মডেল কেন বলা হয়েছে, যদি আমরা এখানে যে মডেলটা আছে সেখানে চিন্তা করি, এখানে অনেকগুলা এরকম করে করে ফসফোলিপিড, এর মাঝখানে হঠাৎ করে একটা প্রোটিন, আবার অনেকগুলা ফসফোলিপিড। ঠিক আছে, আবার এখানে এরকম ফসফোলিপিড, আবার হঠাৎ করে একটা প্রোটিন, আবার ফসফোলিপিড, আবার ফসফোলিপিড, আবার ফসফোলিপিড। ঠিক আছে, তাহলে এইটা তোমার মাথায় রাখার, এটা খেয়াল করো। দেখো এখানে ফসফোলিপিডের সংখ্যা অনেক বেশি, আর এখানে হচ্ছে পানির পরিমাণ অনেক বেশি, আর এখানে হচ্ছে প্রোটিনের সংখ্যা অনেক কম, এখানে তোমার হচ্ছে আইসবার্গ বা তোমার হচ্ছে যে এই বরফের যে খন্ডগুলো সেগুলোর সংখ্যা কম। এজন্য এটাকে আইসবার্গের সাথে তুলনা করা যায়। ধরো আমরা যদি ফসফোলিপিড গুলোকে পানির সাথে তুলনা করি,
আর প্রোটিন গুলাকে হচ্ছে বরফের খন্ডের সাথে তুলনা করি, তাহলে এটা কেমন জানি হচ্ছে আইসবার্গের মতো দেখা যায়, সমুদ্র ভাসমান হিমশৈলের মতো দেখা যায়, এই জন্য এটাকে আইসবার্গ মডেল বলা হয়। ক্ষত যদি আসে যে ফ্লুইড মোজাইক মডেলকে কেন আইসবার্গ মডেল বলা হয়, তোমরা বলবা যে ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে অনেকগুলা লিপিড বা ফসফোলিপিডের মাঝখানে যেরকম হচ্ছে যে কিছু কিছু প্রোটিন ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, আর সমুদ্রের বা পানির মধ্যে বরফ খণ্ডগুলো এরকম ছড়ানো ছিটানো থাকে, তাই দুইটার হচ্ছে যে সাদৃশ্যের কারণে এটাকে আইসবার্গ মডেল বলা হয়। তোমরা বুঝছো বা তোমরা লিখতে পারবা কেন হচ্ছে যে ফ্লুইড মোজাইক মডেলকে আইসবার্গ মডেল বলা হয়? যারা লাইভ ক্লাসে আছে তারা রেসপন্স করো, তোমরা বুঝছো কিনা জিনিসটা, কেন এটাকে আইসবার্গ মডেলের সাথে তুলনা করা হয় বা আইসবার্গ মডেল বলা হয়। ওকে, গুড। এখন হচ্ছে আমরা হচ্ছে যে এবার গঠন করবো, এই যে আমরা ফসফোলিপিড বাইলিয়ার সম্পর্কে আহ, বলছিলাম, তারপরে হচ্ছে তোমার প্রোটিন সম্পর্কে বলছিলাম, এগুলো আর কি। গুড। এখন হচ্ছে যে আমরা এগুলো সম্পর্কে একটা একটা করে পড়বো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা ফসফোলিপিড বাইলিয়ার সম্পর্কে জানি। মালিহা, গুড। এখন হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এটা হচ্ছে দুই বাই মানে দুই দুই স্তর বিশিষ্ট। আমরা জানি ফসফোলিপিড অণু দিয়ে গঠিত, প্রতিটি ফসফোলিপিড অণু একটা গ্লিসারল অণু থাকে, ঠিক আছে? ফসফোলিপিডের মধ্যে একটা গ্লিসারল অণু থাকে। গ্লিসারল স্ট্রাকচার কেমিস্ট্রি ক্লাসে পড়বো, এখন বেশি ডিটেলসে গেলে দেরি হয়ে যাবে। গ্লিসারলের সাথে নন পোলার ফ্যাটি অ্যাসিড থাকে। নন পোলার মানে যেগুলো পোল তৈরি করে না, ঠিক আছে? পোল মানে দুইটা অংশ, একটা ধনাত্মক ঋণাত্মক, এখানে কোনো পোল তৈরি হয় না। ফ্যাটি অ্যাসিড লেজ বা টেইল থাকে, একটি ফসফেট হেড বা মাথা থাকে। তাহলে মাথার অংশটা হচ্ছে ফসফেট, এর যে এরকম করে থাকে, এটা এই মাথার অংশটা হচ্ছে ফসফেট, মাথার অংশ হচ্ছে ফসফেট। আর যে ইয়ার অংশ যেটা আছে এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা লিপিড আর কি, ঠিক আছে? এই জন্য এটাকে ফসফোলিপিড বলা হয়, ফসফেট প্লাস লিপিড, ফসফেট প্লাস লিপিড একসাথে হয় ফসফোলিপিড, ঠিক আছে? এই যে আমরা এটাকে ফসফোলিপিড বলতেছি, কেন ফসফোলিপিড বলতেছি? ফসফেট প্লাস লিপিড, মাথার অংশটা হচ্ছে ফসফেট, লেজের অংশটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে লিপিড, এই জন্য এটাকে আমরা বলতেছি ফসফোলিপিড। ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড লেজের মাঝখানে গ্লিসারল থাকে, এটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে আর কি। তাহলে ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড লেজের মাঝখানে সংযোগ রূপে গ্লিসারল থাকে। এই মেমব্রেন যেটা আছে, মেমব্রেনের 40% লিপিড এবং 60% প্রোটিন থাকে। পার্সেন্টেজ গুলা তেমন একটা গুরুত্বপূর্ণ না, তোমরা এমনি পড়বা, পরীক্ষার জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না। কিছু কিছু পার্সেন্টেজ আমি বলবো গুরুত্ব দিয়ে পড়তে, ওইগুলো ভালো করে পড়বো, এগুলো দিয়ে একবার পড়ে যাবা, বেশি আসে না পরীক্ষা, বা আসেই না বললে চল। ফসফোলিপিড বাইলে হচ্ছে এমপিফাইটিক। এমপি মানে হচ্ছে কি, দুইটা অংশ থাকে। ধরো এমপিফিলিক মানে দুইটার প্রতি আকর্ষী, এমপিফ্যাটিক মানে এখানে তোমার হচ্ছে যে পানি আকর্ষীয় অংশ থাকে, পানি বিকর্ষীয় অংশ থাকে। এই যে আমি বললাম এই ফসফেট হেড যেটা, সেটা হচ্ছে পানি আকর্ষী, পানি আকর্ষী, পানি আকর্ষী। তারপর হচ্ছে যে পানি আকর্ষী, তারপর লেজ যেটা সেটা হচ্ছে পানি বিকর্ষী। তাহলে দুইটা অংশই থাকে, একটা পানি আকর্ষী অংশ, একটা পানি বিকর্ষী অংশ, এর জন্য এটাকে বলা হয় এমপিফ্যাটিক, ঠিক আছে? তাহলে ফসফোলিপিড বাইলেয়ারকে কেন এমপিফ্যাটিক বলা হয় সেটাও যদি আসে তোমরা বলবা, এখানে চিত্রটাও দিয়ে দিবা। তোমরা বলবা এর এক অংশ হচ্ছে পানিগ্রাহী বা পানি আকর্ষী, অপর অংশ পানি বিকর্ষী, এই জন্য এটাকে বলা হয় এমপিফ্যাটিক, ঠিক আছে? মানে দুই ধরনের জিনিসই থাকে, এই জন্য এটাকে বলা হয় এমপিফ্যাটিক। এটা ক্ষতে আসতে পারে। এরপর হচ্ছে মেমব্রেন প্রোটিন। দেখো এগুলো সম্পর্কে আমরা চিত্রে পড়ে ফেলছি, আমরা এখন জাস্ট এখান থেকে যা যা লাগবে তা তোমাদের বলে দিচ্ছি। প্রচলিত তিন ধরনের প্রোটিন থাকে, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, যেটা হচ্ছে উভয় সারফেসে থাকে, মানে দুইটা স্তরকে ভেদ করে যায়। এই একটা লেয়ার, এই একটা লেয়ার যদি চিন্তা করি দুইটাকে ভেদ করে যে প্রোটিন যায় তাকে আমরা বলবো ইন্টিগ্রাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন বা বাহ্যিক প্রোটিন যে কোনো একটা লেয়ারে থাকে, একটা স্তরকে ভেদ করবে, দুইটা স্তরকে ভেদ করবে না, ঠিক আছে? হালকাভাবে অবস্থান করে। তারপর হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন বা লিপোপ্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিনের আরেকটা নাম কি, লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন এটা লিপিডের সাথে যুক্ত থাকে, ঠিক আছে? লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন এই লিপিড কোর এ সম্পৃক্ত থাকে, লিপিডের সাথে যুক্ত থাকে আর কি। মেমব্রেনে অবস্থিত প্রোটিনই মেমব্রেন প্রোটিন। হ্যাঁ, মেমব্রেনের মধ্যে যে প্রোটিনগুলো থাকে, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, তারপর হচ্ছে গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন, এই সবগুলো হচ্ছে মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন হচ্ছে অনেক ধরনের কাজ করে, মেইনলি হচ্ছে যে এটা, দেখো আমি তোমাকে বলি, ধরো এই হচ্ছে যে একটা, এখানে একটা স্তর, এখানে আরেকটা স্তর, ঠিক আছে? এই দুইটা স্তর ভেদ করে যে কোনো জিনিসটা হচ্ছে যে সেলের ভিতরে ঢুকতে হবে, ঠিক আছে? এখন এই যে বেশিরভাগ অংশ এখানে কি, বেশিরভাগ অংশ হচ্ছে লিপিড। আর লিপিড হচ্ছে কি, লিপিড পানিতে অদ্রবণীয়, ঠিক আছে? তাহলে এরকম কোন কম্পোনেন্ট আসলো
যেটা হচ্ছে যে পানিতে দ্রবণীয়, যেটা কি পানিতে দ্রবণীয়। এখন ওই পানিতে দ্রবণীয় উপাদানটা তো সহজে হচ্ছে সেলের ভিতরে ঢুকতে পারবে না। এখন এরকম অনেক উপাদান আছে যেগুলো পানিতে দ্রবণীয়, কিন্তু সেগুলোকে সেলের ভিতরেও যাইতে হবে, ঠিক আছে। এরকম অনেক উপাদান আছে যেগুলো পানিতে দ্রবণীয়, বা আমাদের অনেকগুলা ঔষধও আছে যেগুলো হচ্ছে পানিতে দ্রবণীয়, কিন্তু হচ্ছে যে এখানে আমাদের কোষঝিল্লি যেটা, সেটার মধ্যে বেশিরভাগ অংশ লিপিড থাকার কারণে ওইগুলো সহজে পাস করতে পারতো না, যদি না তোমার হচ্ছে প্রোটিন থাকতো। তাহলে প্রোটিন হচ্ছে কি ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে, প্রোটিন ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে, ঠিক আছে। এই যেমন এখানে দেখো, আমি তোমাকে যে কনসেপ্টটা বললাম সেটার উপর ভিত্তি করে দেখো, পানিগ্রাহী অণু বা পানিতে দ্রবণীয় বা হাইড্রোফিলিক অণুগুলো সহজে এপার ওপার আসা যাওয়া করতে পারতো না যদি না প্রোটিন থাকতো, ঠিক আছে। প্রোটিন হচ্ছে এটা ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে এবং কোষের বাইরে থেকে ভিতরে হচ্ছে আদান প্রদান করে আর কি প্রোটিন গুলা। যেমন দেখো এখানে অনেকগুলো আমরা মেমব্রেন প্রোটিন যেটা, সেটার কাজ অনেকগুলো উল্লেখ করছি। এগুলো কিন্তু সিকিউতে আসতে পারে ঘতে, ঠিক আছে, ঘয়ের জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখিও। তো এটার মধ্যে যেমন হরমোন, হরমোন গুলা কি, হরমোন হচ্ছে এক প্রকার রাসায়নিক পদার্থ যেগুলো হচ্ছে যে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে দূরবর্তী বিভিন্ন অঙ্গের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, তাকে আমরা হরমোন বলি, ঠিক আছে। তারপরে নিউরো ট্রান্সমিটার কাকে বলে, নিউরো ট্রান্সমিটার হচ্ছে আমাদের বিভিন্ন সিগন্যাল গুলা যখন বিভিন্ন নার্ভ টার্মিনালে আসে তখন বিভিন্ন পদার্থ ক্ষরিত হয়। ধরো এটা হচ্ছে একটা নার্ভ টার্মিনাল, এখানে একটা সিগন্যাল আসছে, সিগন্যাল আসার পরে এখানে যে এখান থেকে নিউরো ট্রান্সমিটার গুলো রিলিজ হয়ে এই সংবাদটা ক্যারি করে নিয়ে যায়, ঠিক আছে, আরেকটা পার্টের মধ্যে। এটা হচ্ছে একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, এই প্রান্ত থেকে এই প্রান্তের সংবাদ নিয়ে যায় হচ্ছে নিউরো ট্রান্সমিটার। তারপর রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, এই জিনিসটা কি, রিসেপ্টর মেডিয়েটেড, রিসেপ্টর তো বুঝোই যে রিসিভ করে তাকে রিসেপ্টর বলে। রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস মানে এন্ডো মানে ভিতরে, এন্ডো মিন্স ভিতরে, এন্ডো মিন্স ভিতরে, এক্সো মিন্স বাইরে। যখনই এন্ডো বুঝবে তাহলে ভিতরের সাথে রিলেটেড কিছু সেটা। দেখো এগুলো তো এমসিকিউর জন্য না, এমসিকিউর জন্য হলে মনে রাখার ট্রিক্স বলবো, বুঝছো। এখন বাইরের একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে যে তুমি যদি অনেক বেশি হচ্ছে যে নেমোনিক বা হচ্ছে যে মনে রাখার কৌশল ডিপেন্ডেন্ট হও, তাহলে হবে কি তোমার হচ্ছে যে এগুলা মনে রাখার জন্য আবার নেমোনিকের প্রয়োজন হবে, হ্যাঁ। তো হচ্ছে যে আমি হচ্ছে যে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে তুমি একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। যেখানে ইম্পর্টেন্ট কোনো এক্সাম্পল আসবে যেগুলো তোমার মনে রাখতেই হবে, অ্যাডমিশন টেস্টের জন্য বলো, এইচএসসির জন্য বলো, সেখানে আমি হচ্ছে নেমোনিক দিব বা তোমাকে মনে রাখার একটা ওয়ের ব্যবস্থা করে দিব, ঠিক আছে। এগুলো আসলে মনে রাখতে হবে না, এগুলো এমনি কয়েকবার পড়লে এগুলো খাতায় লেখার জন্য আর কি ইয়া হিসেবে আসতে পারে, ঘতে আসতে পারে, ঠিক আছে। এগুলো এমনি, এই জন্যই তো আমি প্রত্যেকটা টার্ম বুঝাচ্ছি যে আসলে হরমোন দ্বারা কি বোঝায়, নিউরোট্রান্সমিটার দ্বারা কি বোঝায়, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস বলতে কি বোঝায়, যাতে তুমি মনে রাখতে পারো, ঠিক আছে। এটা দ্বারাই হবে ইনশাআল্লাহ, বুঝছো। ওকে, তাহলে এন্ডো মানে ভিতরে, এক্সো মানে হচ্ছে বাইরে, এক্সো মানে হচ্ছে বাইরে। তাহলে এন্ডোসাইটোসিস, সাইটোসিস কখন বলবো, মানে সেলের ভিতরে কোনো কিছু প্রবেশ করার প্রক্রিয়াকে সাইটোসিস বলে। এখন ধরো এটা হচ্ছে একটা সেল, এটার ভিতরে কিছু প্রবেশ করে আমি বলবো হচ্ছে এন্ডোসাইটোসিস। সেলের ভিতরে কিছু প্রবেশ করাকে আমি বলবো এন্ডোসাইটোসিস। সেল থেকে কিছু বের হয়ে যাওয়াকে আমি বলবো এক্সোসাইটোসিস, এক্সোসাইটোসিস। এখন রিসেপ্টর মেডিয়েটেড মানে কি, ধরো এটা হচ্ছে একটা রিসেপ্টর, এটা হচ্ছে একটা রিসেপ্টর, এটার সাথে এসে কিছু কোনো জিনিস একটা বাইন্ড করলে এখানে এমন একটা প্রক্রিয়া হবে যাতে এই যে যেটা এসে বাইন্ড করলো সেটা সেলের ভিতরে চলে যায়। এটাকেই বলে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, মানে রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে যখন এন্ডোসাইটোসিস হবে বা ওই কম্পোনেন্ট বা ওই জিনিসটা সেলের ভিতরে ঢুকে যাবে, তখন সেটাকে আমি বলবো রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। তোমরা যারা ক্লাসে আসো এখন তারা কি এই জিনিসটা বুঝছো যে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস বলতে কি বোঝায়? বুঝলে আমাকে একটু জানাও, তাহলে আমি আবার রিক্যাপ করবো ইনশাআল্লাহ। ওকে, যেমন ইনসুলিন রিসেপ্টর, ইনসুলিন হচ্ছে একটা হরমোন, যে হরমোনটা এরকম করে যখন আসে রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন সেটা সেলের ভিতরে প্রবেশ করতে পারে। এটাই হচ্ছে যে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। তারপর হচ্ছে বিশেষ চ্যানেল,
চ্যানেল মানে কি, যেটার মধ্যে দিয়ে কোনো জিনিস প্রবেশ করতে পারে। আয়ন চ্যানেল হইতে পারে, ধরো এরকম একটা চ্যানেল যেটার মধ্যে দিয়ে সোডিয়াম ঢুকতে পারে, ঠিক আছে, তো এটাকে তুমি বলবে সোডিয়াম চ্যানেল, এরকম আর কি। পাম্প, পাম্প মানে যেটা পাম্প করে, পাম্প করে আমরা কোনো কিছুকে বের করি বা কোনো কিছুকে ভিতরে ঢুকাই, ঠিক আছে। তো এরকম বিভিন্ন পাম্প থাকে, সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্প কি, ধরো এটা সোডিয়ামকে হচ্ছে যে ভিতরে ঢুকায়, পটাশিয়ামকে বের করে দেয়, ঠিক আছে, বা সোডিয়ামকে বের করে দেয়, পটাশিয়ামকে ভিতরে প্রবেশ করায়, এটাকে আমরা বলবো সোডিয়াম পটাশিয়াম পাম্প। তারপরে ক্যারিয়ার, ক্যারিয়ার মানে যে ক্যারি করে নিয়ে যায়, যেমন এই প্রোটিন গুলা ক্যারিয়ার হিসেবেও কাজ করে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে কি করে, তোমার হচ্ছে যে শক্তি উৎপাদন করে। শ্বসনের একটা ধাপ হচ্ছে ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে হচ্ছে যে তোমার শক্তি উৎপাদিত হয়, ঠিক আছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের বিভিন্ন অণু, আয়ন এবং ইলেকট্রনকে ট্রান্সপোর্ট করে কে, এই প্রোটিন গুলা, ঠিক আছে। তাহলে প্রোটিন গুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কাজ করে, তারপরে বিভিন্ন চ্যানেল হিসেবে কাজ করে, পাম্প হিসেবে কাজ করে, ক্যারিয়ার হিসেবে কাজ করে, ঠিক আছে। কি কি হিসেবে কাজ করে, চ্যানেল বলতে কি, পাম্প বলতে কি, ক্যারিয়ার বলতে কি, সেগুলো আমি আলোচনা করছি। এরপরে এনজাইম হিসেবে কাজ করে, এনজাইম বা প্রভাবক হিসেবে কাজ করে, ঠিক আছে। এনজাইম গুলো ম্যাক্সিমাম বা সব ক্ষেত্রে আসলে প্রোটিন, ঠিক আছে, প্রোটিন গুলা এনজাইম হিসেবে কাজ করে। প্রোটিন, প্রোটিন হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে। এনজাইম কি কাজ করে, এনজাইম হচ্ছে বিভিন্ন যে বায়োলজিক্যাল যে রিয়েকশন গুলো আছে সেগুলোকে প্রভাবিত করে আর কি, ঠিক আছে, সেগুলো গতি বৃদ্ধি বা হ্রাস করে। সেল মেমব্রেনে অবস্থিত মেমব্রেন বাউন্ড এনজাইম, মানে এগুলো মেমব্রেনের মধ্যেই থাকে, ঠিক আছে। ধরো এটা মেমব্রেন, এখানের মধ্যে এনজাইম গুলো থাকে। অ্যাডিনাইলেট সাইক্লেজ এটিপি থেকে সাইক্লিক এমপি তৈরি করে। ধরো হচ্ছে যে এগুলা কি করে, এটিপি কে ভেঙে, এই হচ্ছে এটিপি, এটিপি কে ভেঙে তোমার হচ্ছে সি এএমপি তৈরি করবে, সাইক্লিক এমপি। সি হচ্ছে সাইক্লিক, সি পর হচ্ছে সাইক্লিক বা এরকম করে গোলায় সাইক্লিক আকার। এটা এটিপি থেকে সাইক্লিক এমপি তৈরি করবে কোন এনজাইমের সহায়তায়, অ্যাডিনাইলেট সাইক্লেজ, ADENYLATE, অ্যাডিনাইলেট সাইক্লেজ। একটা জিনিস মাথায় রাখবা, এজ শব্দটা থাকলে তুমি বুঝবা সেটা একটা এনজাইম। কোন ওয়ার্ডের শেষে যদি এজ থাকে, এসি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে একটা এনজাইম। তাহলে এই অ্যাডিনাইলেট সাইক্লেজ এনজাইমটা কি করে, সেটা হচ্ছে এটিপি কে ভেঙে সাইক্লিক এমপি তৈরি করে। কি তৈরি করে, সাইক্লিক এমপি তৈরি করে। এটিপি কে ভেঙে সাইক্লিক এমপি তৈরি করে অ্যাডিনাইলেট সাইক্লেজ। ওকে, তারপরে হচ্ছে যে, আচ্ছা এখন বলো তো, তোমরা সবাই একটু বলো যে যারা যারা ক্লাসে আছো, যে ফ্লুইড মোজাইক মডেল কোন কোন বিজ্ঞানী দেন, কোন কোন বিজ্ঞানী হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল প্রস্তাব করেন, সেটা যারা যারা ক্লাসে আছে তারা সবাই জানাও। আচ্ছা, মাহিয়া আনসার করছে, সবাই যারা যারা আছে সবাই আনসার করো, একজন করলে তা হবে না। আচ্ছা, তোমরা আনসার করতে থাকো। গুড, আদ্রিতা, মালিহা দুজনেই সঠিক আনসার করছে, বাকি সবাই আনসার করো। ইকরা ঠিক আছে, লামিয়া সম্ভবত ঠিক আছে। টিস্যু এবং অঙ্গের কোষ গ্রুপের সাথে শক্তভাবে ধরে রাখে, মানে কোষগুলাকে একে অপরের সাথে সংযুক্তি মেনটেন করে। এই একটা সেল, এই আরেকটা সেল, এই দুটার মধ্যে ব্রিজ বা হচ্ছে যে একটা সংযুক্তি রক্ষা করা হচ্ছে প্রোটিন, ঠিক আছে। আর হচ্ছে যে প্রোটিন সাইটোস্কেলেটনের সাথে যুক্ত থাকে, স্থির অবস্থা থাকে, মানে এগুলা সাইটোস্কেলেটন মানে কোষীয় কঙ্কাল, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো হচ্ছে যে কোষীয় কঙ্কাল, এগুলোর সাথে প্রোটিন গুলো যুক্ত থাকে, স্থির অবস্থায় থাকে আর। সাইটোস্কেলেটন, সাইটোস্কেলেটন সম্পর্কে আমরা ডিটেলসে বলবো, আর তোমরা এটুকু জেনে রাখো, এটা হচ্ছে কোষীয় কঙ্কাল, কোষকে একটা শেপ দান করে, সেটাই হচ্ছে কোষীয় কঙ্কাল। সেটার মধ্যে মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এগুলো থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স জিনিসটা কি, সেটা এই জিনিসগুলো তোমাদের পরীক্ষা লিখে রাখবে আর কি। গ্লাইকোক্যালিক্স হচ্ছে কি, এটি হচ্ছে চিনির একটা স্তর, মানে কার্বোহাইড্রেটের একটা লেয়ার, কার্বোহাইড্রেট লেয়ার, চিনির লেয়ার বা কার্বোহাইড্রেট লেয়ার, কার্বোহাইড্রেট লেয়ার, কার্বোহাইড্রেট লেয়ার। আচ্ছা, এটা তো সবাই পারছো।
এখন বলো তো ইউনিট মেমব্রেন মডেল কে দিচ্ছে, এটা একটু বলো আমাকে। এগুলো এমসিকিউ তে আসে আসলে, এই জন্য জিজ্ঞেস করা। ইউনিট মেমব্রেন মডেল কে দিচ্ছে তোমরা সবাই একটু জানাও আমাকে। আচ্ছা, ফসফোলিপিড অনুষঙ্গে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোলিপিড এবং প্রোটিনের সাথে যুক্ত হয়ে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন, এগুলো আমি অলরেডি তোমাদেরকে বলে ফেলছি যে কার্বোহাইড্রেটের সাথে যখন লিপিড যুক্ত হবে, কার্বোহাইড্রেট প্লাস লিপিড মানে হচ্ছে কি গ্লাইকোলিপিড, গ্লাইকো কথাটা। আর কার্বোহাইড্রেটের সাথে যখন প্রোটিন যুক্ত হবে তখন সেটা হবে কার্বোহাইড্রেট এবং প্রোটিন যুক্ত হলে তখন সেটা হবে গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গুড আদিতা, গুড রবার্টসন। বাকি সবাই বলে ফেলো, লিখলে একটু প্র্যাকটিস হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। কার্বোহাইড্রেট হচ্ছে যে সবসময় এই লেয়ারটা সবসময় বাইরের দিকে থাকে। তোমরা যদি চিত্রটা আবার একটু দেখো, চিত্রটা আবার একটু দেখলে তোমাদের এই জিনিসটা আশা করি মনে পড়ে যাবে। এই যে দেখো, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এটা হচ্ছে গ্লাইকোলিপিড। এগুলো সবসময় কোষের বাইরের স্তরে থাকে। এটাকে বাইরের একটা চিনির স্তর বলতে পারো বা কার্বোহাইড্রেট লেয়ার। এই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে মালিহা, ঠিক আছে। যারা লাইভ ক্লাসে ছিল অবশ্যই লাইভ ক্লাসে করবা, কারণ লাইভ ক্লাসে কোশ্চেন করার সুযোগ থাকে, একটা ইন্টারাকশনের সুযোগ থাকে, যেটা রেকর্ডেড ক্লাসে থাকে না। এখানে তোমার হচ্ছে যে অনেকেই হচ্ছে এই কোর্সের সাথে এনরোলড আছে, কিন্তু হচ্ছে যে লাইভ ক্লাসে পাওয়া যায় না ওদেরকে, ওরা বেশি ব্যস্ত থাকে সম্ভবত। যাই হোক, তো তোমরা হচ্ছে যে লাইভ ক্লাসে যারা আজকে অ্যাটেন্ড আসছো অবশ্যই সবসময় লাইভ ক্লাস করবা, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল সম্পর্কে আমরা জানবো। তো এটা হচ্ছে একটা লিপিড জাতীয় পদার্থ। এই কোলেস্ট্রল হচ্ছে একটা লিপিড জাতীয় পদার্থ। আমি তোমাদের বলছি লিপিড থেকে উদ্ভূত বললে সুন্দর হইত। লিপিড থেকে উদ্ভূত মানে লিপিড থেকে উৎপন্ন হয় এটা। লিপিড থেকে উদ্ভূত তো ফ্যাট বা তেল নয়, এটা হচ্ছে একটা স্টেরয়েড। হ্যাঁ, উদ্ভূত লিপিড। কোলেস্ট্রল এক মাথা বস্তু ওএইচ। কোলেস্ট্রলের মাথায় মানে কোলেস্ট্রলের রাসায়নিক গঠন ওএইচ গ্রুপটা হচ্ছে পানিগ্রাহী, অন্য অংশ পানি বিকর্ষী। মানে একটা অংশ হচ্ছে পানি আকর্ষী, একটা হচ্ছে পানি বিকর্ষী। কোলেস্ট্রল গুলাকে এরকম করে দেখানো হয়েছে আর কি, ত্রিকোণাকার, কোণ আকৃতি, ঠিক আছে, এরকম করে। একটা অংশ হচ্ছে পানি আকর্ষী, একটা হচ্ছে পানি বিকর্ষী। ফসফেট ফাঁকে ফাঁকে এগুলো থাকে, আমরা দেখছি। প্রাণী কোষের ঝিল্লিতে এগুলো বেশি থাকে আমাদের। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোথায় বেশি পাওয়া যায়, প্রাণী কোষে বেশি পাওয়া যায়, এটা আর কি। আচ্ছা, আর আমাদের এখানের এই সেল সারফেস এবং বৈদ্যুতা পরিবর্তনশীল, এগুলো আমরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, এটা আর কি। আচ্ছা, মোট কথা হচ্ছে এই যে তোমার এখানে যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, যে সেল সারফেস, সেলের বাইরের যে একটা অংশ সেটাকে সেল সারফেস বলা হয়। সেটা বিদ্যুৎ এবং এনজাইম এগুলো হচ্ছে পরিবর্তনশীল, কোনো স্ট্যাটিক কোনো জিনিস না। মানে এটা যে এরকম না যে এটা যেরকম আছে সেরকম সবসময় থাকবে, এরকম না। এটা হচ্ছে যে ডাইনামিক একটা ব্যাপার, সবসময় পরিবর্তনশীল। এই যে ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে পরিবর্তন হয় প্রোটিন গুলা, এবং হচ্ছে গঠন উপাদান সময় স্থির থাকে না। এগুলো হচ্ছে যে ভাসতে থাকে, প্রোটিন গুলো ফসফোলিপিডের মধ্যে ভাসতে থাকে, ঠিক আছে। এই জন্য এটাকে মোজাইকের মতো তোমার হচ্ছে যে জিগ জিগ করে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে যে ধরো এগুলো হচ্ছে ফসফোলিপিড, আর এখানে একটা প্রোটিন আছে, আবার একটা ফসফোলিপিড, আবার একটা ফসফোলিপিড, আবার একটা ফসফোলিপিড, আবার একটা প্রোটিন। এগুলো যে এরকম স্থির থাকে, স্থির না, এগুলো হচ্ছে যে সবসময় নড়তে থাকে। এই জন্য এইগুলোর যে নড়া বা এগুলো যে চলন সেটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট আমরা দেখি। আচ্ছা, তাহলে এগুলো মোজাইকের মতো। মোজাইকে কি থাকে, একটা অংশ থাকে সেটার মধ্যে বিভিন্ন জিনিস এরকম এরকম করে থাকে। আগে তো মোজাইক করা ঘর ছিল, এখন নাই, এটা আর কি। তখন এরকম করে ছড়ানো ছিটানো প্রোটিন গুলাকেই বলে মূলত মোজাইক প্রোটিন, ওই যে আইসবার্গ মডেলের মতো আর কি। প্রোটিন সহ আংশিক পানিগ্রাহী এবং আংশিক পানি বিরোধী লিপিডের সাথে যুক্ত থাকে, দুইভাবেই থাকতে পারে। পানি আকর্ষণীয় অংশ থাকে, কিছু পানি বিকর্ষীয় অংশ থাকে প্রোটিন গুলা। এরপর হচ্ছে তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কোষঝিল্লি হচ্ছে যে তরল পদার্থ নিয়ে আচরণ করে। এই যে তরল পদার্থ নিয়ে আচরণ করে মানে হচ্ছে যে এটা মুভ করতে থাকে, লিপিড অণু তরল পদার্থ নিয়ে ঝিল্লির এক স্তর থেকে আরেক স্তরে যাইতে থাকে বা চলাচল করে। তারপরে হচ্ছে যে পাশে চার পাশেও ব্যপ্ত হইতে পারে, এই সোজা সামনাসামনি ব্যপ্ত হইতে পারে, পাশের দিকে ব্যপ্ত হইতে পারে, অক্ষ বরাবর ঘুরতেও পারে। এরকম একটা অক্ষ, এটা চারপাশে এরকম করে ঘুরতেও পারে। এই যে চলন, এটাকে আমরা বলবো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট।
মানে কোষঝিলি মুভ করতে পারে, ঠিক আছে, কোষঝিলি তরলের মতো সেটা মুভ করতে পারে। সেটা হচ্ছে যে ধরো এই একটা পয়েন্ট, এটার সামনের দিকেও যেতে পারবে, তারপর হচ্ছে পাশের দিকেও ব্যাপৃত হইতে পারবে, তারপরে এরকম একটা অ্যাক্সিসের চারপাশে এরকম করে ব্যাপৃত হতে পারবে। এটাকে আমরা বলবো হচ্ছে যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, মানে এগুলা রোটেশন করতে পারে বা ঘুরতে পারে, ঠিক আছে। তাহলে এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা কতেও আসতে পারে বা খতেও আসতে পারে, ঠিক আছে, ক খ দুইটাতেই আসতে পারে। আচ্ছা, এখন হচ্ছে কোষঝিলি রাসায়নিক উপাদান। রাসায়নিক উপাদানটা আসলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, তোমরা এমনি একটু জেনে রাখে, এমসিকিউ তে আসতে পারে, তো বেশি ইম্পর্টেন্ট। কোষঝিলির মধ্যে বেশিরভাগ অংশই থাকে, প্রোটিন থাকে, তারপরে লিপিড থাকে, তারপরে হচ্ছে পলিস্যাকারাইডও থাকে, ঠিক আছে। প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড তিনটা অংশই থাকে আসলে, তবে লিপিড বেশি থাকে। এখানে এই তথ্যটা একটু অসামঞ্জস্যপূর্ণ, বুঝছো, এটা হচ্ছে যে তোমাদের একটু প্রোটিনের পার্সেন্টেজ। প্রোটিনের পার্সেন্টেজ নিয়ে তোমার হচ্ছে যে এই পার্সেন্টেজটা তোমরা আপাতত মনে রাখো, আমি তোমাদের গ্রুপে জানিয়ে দিব তোমার হচ্ছে যে প্রোটিনের পার্সেন্টেজ অ্যাকচুয়ালি কত। ইন্টারন্যাশনাল অনেকগুলো বই আছে এখানে, এই পার্সেন্টেজটা নিয়ে একটু ডাউট আছে, পার্সেন্টেজটা তোমাদের গ্রুপে জানানো হবে ইনশাল্লাহ। আচ্ছা, লিপিড আর পলিস্যাকারাইড পার্সেন্টেজ গুলো তোমরা মানে আপাতত এখান থেকে শেখার দরকার নেই, পার্সেন্টেজ তোমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আর এখানে প্রোটিন থাকে, এই পার্সেন্টেজ গুলো আসলে হাসান স্যারের বইতে দেওয়া আছে, তারপর আমি এগুলোকে আবার একটু চেক করে নিব। তারপরে লিপিড এবং হচ্ছে পলিস্যাকারাইড থাকে, জাস্ট কি কি থাকে তোমরা একটু মনে রাখো। পলিস্যাকারাইড হচ্ছে কার্বোহাইড্রেটের একটা রূপ আর কি, কার্বোহাইড্রেট, ঠিক আছে, কার্বোহাইড্রেটের একটা রূপ। তাহলে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট থাকে বা পলিস্যাকারাইড থাকে, এটা আমরা জানি। তারপরে প্রোটিনের গাঠনিক উপাদান হিসেবে থাকে, গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, এনজাইম হিসেবে কাজ করে, ক্যারিয়ার হিসেবে কাজ করে, সেটাও আমরা জানি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংখ্যাটা তোমাদের এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে পরজীবী শুষ্ক ওজনের 75% হচ্ছে লিপিড। পরজীবী মোট শুষ্ক ওজনের 75% হচ্ছে লিপিড, মোট শুষ্ক ওজনের 75% হচ্ছে লিপিড। এটা তোমাদের মাস্ট মাথায় রাখতে হবে, এটা অ্যাডমিশন টেস্ট বলো, এইচএসসি বলো, দুইটার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর লিপিড যেটা আছে সেটার মধ্যে প্রধান হচ্ছে ফসফোলিপিড, মানে ফসফেট প্লাস লিপিড আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে প্রধান লিপিড আর কি। আর 5 প্রকার ফসফোলিপিড, ফসফোলিপিডের মধ্যে অনেকগুলা টাইপ আছে, সেটার মধ্যে 5 টাইপের শনাক্ত করা হয়েছে, সেটা তোমরা জানলে আর কি। আর সবচেয়ে সরল ফসফোলিপিড যেটা সেটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, সেটা একটু ভালো করে মনে রাখবা যে সবচেয়ে সরল ফসফোলিপিড কোনটা এটার মধ্যে থাকে, সেটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, এটা ভালো করে মার্ক করে রাখবা তোমরা, ফসফোটাইডিক অ্যাসিড। ওকে, তারপর অন্য 4টি হচ্ছে জটিল প্রকৃতির। জটিল প্রকৃতির পসিবিলিটির মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ সেটাও এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। জটিলের মধ্যে কোনটা প্রধান সেটা হচ্ছে যে লিসিথিন। এগুলো সবই ফসফোলিপিড। সবচেয়ে সরল যেটা সেটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, এটা মাথায় রাখবা। আর সবচেয়ে জটিল যেটা সেটা হচ্ছে লিসিথিন। লিসিথিনের কথা ভালো করে মাথায় রাখবা, সেটা হচ্ছে যে জটিল ফসফোলিপিডের মধ্যে প্রধান, আর সরল হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। এটা হচ্ছে যে ফসফোলিপিডের সাথে অনেকটা মিল আছে। তারপর জিল্লস্ত ফসফোলিপিডের অধিকাংশই হচ্ছে লেসিথিন, অর্ধেকের বেশি থাকে লেসিথিন, তাহলে লেসিথিনের পরিমাণ থাকে বেশি। আর সবচেয়ে সরল কোনটা সেটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, জটিল এবং হচ্ছে যে বেশি পরিমাণ থাকে হচ্ছে লেসিথিন, এটা মাথায় রাখবা। আর পেঁয়াজের কোষ থাকতে পারে, এটা এমনি মনে রাখলে ভালো, না রাখলে সমস্যা নেই। এখন হচ্ছে আমরা কাজগুলো একটু করে ফেলি, ঠিক আছে। শাহরিয়ার, তুমি কি মেডিকেল সেকেন্ড টাইমার? আচ্ছা, এখন হচ্ছে পরজীবীর কাজ।
কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে। ধরো সবচেয়ে বাইরে থাকে হচ্ছে কোষ প্রাচীর, তারপর হচ্ছে কোষ ঝিল্লি। ঠিক আছে, তাহলে হচ্ছে যে এটা কোষের যে বিভিন্ন বস্তুগুলো থাকে, নিউক্লিয়াস বলো, সাইটোপ্লাজম বলো, অন্যান্য যে কোষীয় অঙ্গাণুগুলো সেগুলোকে ঘিরে রাখে এটা মানে। আর এটা যেহেতু বাইরের একটা লেয়ার, এটা বাইরের প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুগুলোকে রক্ষা করবে। এটা কোষ প্রাচীরেরও কাজ, এই দুইটা কোষীয় বস্তু ঘিরে রাখে, বাইরের প্রতিকূল অবস্থা রক্ষা করে, এটা কোষ প্রাচীরের কাজ, কোষ ঝিল্লির কাজ, দুইটাই কাজ। এবং এটার মধ্যে দিয়ে বিভিন্ন জিনিসের আদান প্রদান হতে পারে। ওই যে বৈষম্যবদ্ধ বললাম, বিভিন্ন বস্তু স্থানান্তর হতে পারে, ব্যাপন হইতে পারে, এবং সমন্বয়। ব্যাপন নিয়ন্ত্রণ এবং সমন্বয়। নিয়ন্ত্রণ বলতে কি, ইচ্ছা করলে যে কোনো জিনিস ব্যাপিত হইতে পারবে না, স্পেসিফিক দিয়ে কিছু জিনিস ভিতরে ঢুকতে পারবে, স্পেসিফিক কিছু জিনিস বাইরে বের হতে পারবে, এটা আর কি। তারপরে ঝিল্লিটা হচ্ছে একটা কাঠামো হিসেবে কাজ করে। ঝিল্লিটা একটা কাঠামো হিসেবে কাজ করবে, এখানে এনজাইম গুলো বিন্যস্ত থাকে। মানে এটা একটা স্ট্রাকচারাল শেপও দেয়, ঠিক আছে, এরকম করে একটা স্ট্রাকচারাল শেপও দেয়, সেটা বুঝাইছে আর কি। আর ভিতর থেকে বাইরে বিভিন্ন বস্তুর স্থানান্তর, এটা নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলছি। আর এটা বিভিন্ন উপাদান সংশ্লেষ করতে পারে। ঝিল্লি যে জাস্ট হচ্ছে যে বিভিন্ন মানে আদান প্রদান রিলেটেড বা বাইরে থেকে প্রতিরক্ষা করবে এরকম না, বিভিন্ন উপাদান সংশ্লেষ করতে পারে। সংশ্লেষ মানে তৈরি করা আর কি। তাহলে এটা বিভিন্ন ম্যাক্রোমলিকুল তৈরি করতে পারে। ম্যাক্রো মানে বৃহদণু, ম্যাক্রো মানে বৃহদণু, মাইক্রো মানে ছোট। ঠিক আছে, মাইক্রো মিনস হচ্ছে ছোট। ওকে, তারপরে বিভিন্ন প্রকার তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। ইনফরমেশন সোর্স, ইনফরমেশন সোর্স হিসেবে কাজ করে, বিভিন্ন প্রকার তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। তারপর হচ্ছে পারস্পরিক বন্ধন, বৃদ্ধি, চলন ইত্যাদি তো ভূমিকা পালন করে। পারস্পরিক বন্ধন বলতে একটা সেলের সাথে একটা সেলকে আটকে রাখে বা সংযুক্তি রক্ষা করে, সেটা হচ্ছে প্রোটিন। ঠিক আছে, এই কোষঝিল্লি যে প্রোটিনটা, তো সেটা পারস্পরিক বন্ধন। তারপর বৃদ্ধিতেও সহায়তা করে, কোষ বিভাজনে। তারপর হচ্ছে চলনে সহায়তা করে, ওই ফ্লিপ ফ্লপ মুভমেন্টের মাধ্যমে, এটা আর কি। তারপরে প্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন দুইটা প্রক্রিয়া আছে। একটা হচ্ছে প্যাগোসাইটোসিস, কঠিন বস্তুকে যে প্রক্রিয়া গ্রহণ করে। এরকম করে তোমার হচ্ছে যে সাপোজ সেলের কাছে কোনো একটা বস্তু আসলো, তো সেটাকে হচ্ছে যে এরকম করে, তখন হচ্ছে যে সেলটা একটা অংশ ভিতর দিকে চলে যায়, ওই অংশটাকে নিয়ে তারপর আস্তে আস্তে তোমার হচ্ছে যে এটা ভিতরের দিকে চলে যায়, ভিতরে এরকম একটা ফোসকা তৈরি করে ফেলে। তারপর হচ্ছে প্যাগোজোম তৈরি করে, ওইটার সাথে লাইসোজোম এসে প্যাগোলাইসোজোম, আমরা ইনশাআল্লাহ প্যাগোসাইটোসিস প্রক্রিয়া পড়লে দেখবো। মানে এটা এর মাধ্যমে কঠিন বস্তুগুলোকে গ্রহণ করে। ঠিক আছে, তার আমি একটু জাস্ট আইডিয়া দিলাম। তারপরে পিনোসাইটোসিস তরল বস্তুগুলোকে যেভাবে গ্রহণ করে, তো এটা তো একটা কঠিন বস্তু, লিকুইড বস্তুগুলোকে যেভাবে গ্রহণ করে সেটা হচ্ছে পিনোসাইটোসিস। আর তরল গুলা, কঠিন গুলা হচ্ছে প্যাগোসাইটোসিস। প্যাগোসাইটোসিস মানে কঠিন বস্তু, আর পিনোসাইটোসিস মানে তরল বস্তু। পিনোসাইটোসিস মানে তরল, প্যাগোসাইটোসিস মানে কঠিন। ঠিক আছে, কঠিন বস্তু গ্রহণ করার পদ্ধতি। এনজাইম ক্ষরণ করে, মানে প্রোটিন গুলো এনজাইম হিসেবে কাজ করে। অ্যান্টিজেন ক্ষরণ করে। অ্যান্টিজেন জিনিসটা বলতে আসলে কি বোঝায়? অ্যান্টিজেন হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা সেল, বা সেল না বলে ধরো এটা হচ্ছে একজনের বডি। এখন ওই বডির মধ্যে বিভিন্ন কোষ থাকে, যেগুলো হচ্ছে ওনার নিজের। ঠিক আছে, ওনার নিজের, এই নিজের সেলগুলোর ছাড়া বাকি অন্য যে কোনো উপাদান বাইরে থেকে যেটা আসবে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেন মানে বাহ্যিক একটা ফরেন ম্যাটেরিয়াল, ফরেন বস্তু। ঠিক আছে, সেটাকে আমরা বলবো অ্যান্টিজেন। তারপরে কোষের ভিতর থেকে, কোষের বাইরে থেকে নিউরোট্রান্সমিটার, হরমোন ইত্যাদি রূপে তথ্য সংগ্রহ করে। ওই যে রিসেপ্টরের সাথে সে বাইন্ড করে, তারপর সেটা সেলের ভিতরে ঢুকে যায়, বা সিগন্যালটা তোমার হচ্ছে যে চলে যায়। এরকম একটা রিসেপ্টর থাকে, রিসেপ্টরের সাথে সে নিউরোট্রান্সমিটার বা হরমোন গুলো সে বাইন্ড করে। সেটা স্নায়ু উদ্দীপনা সংবহন করে, এটা হচ্ছে নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার গুলো হচ্ছে স্নায়ু উদ্দীপনা বহন করে, মানে একটা উদ্দীপনা যখন আসে, এই যে এরকম করে তোমার হচ্ছে যে একটা সংযোগী তল থাকে, সেই সংযোগী তলের মধ্যে একটা সিগন্যাল আসে যখন, তখন নিউরোট্রান্সমিটার গুলো রিলিজ হয়। রিলিজে এখানে হচ্ছে আবার একটা সিগন্যাল পাঠায়, এর মাধ্যমে হচ্ছে স্নায়ু উদ্দীপনা গুলো পরিবাহিত হয় আর কি। ব্যাকটেরিয়া কোষঝিল্লি বাঁশ হয়ে মেসোজোম সৃষ্টি করে, যা শক্তি উৎপন্ন করে। ব্যাকটেরিয়ার মধ্যে কোষঝিল্লি থেকে মেসোজোম উৎপন্ন হয়। মেসোজোম এরপর হচ্ছে শক্তি তৈরি করে, শক্তি উৎপাদন করে আর কি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে ব্যাকটেরিয়ার মধ্যে কোষঝিল্লি থেকে শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, তারপর হচ্ছে যে গ্লাইকোক্যালিক্স কোষের শনাক্তকারী হিসেবেও কাজ করে। মানে হচ্ছে আমরা গ্লাইকোক্যালিক্স দেখে এটাকে শনাক্ত করতে পারি। ঠিক আছে, বিভিন্ন কোষকে শনাক্ত করতে পারি। গ্লাইকোক্যালিক্স মানে কি? গ্লাইকোলিপিড প্লাস গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, গ্লাইকোলিপিড প্লাস গ্লাইকোপ্রোটিনকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে, এখন সব যারা ক্লাসে আছে তারা বলতো
চিনির যে স্তরটা সেটা কোষ ঝিল্লির বাইরে থাকে নাকি ভিতরে থাকে? হচ্ছে তোমাদের জন্য কোশ্চেন। এখন কোষঝিল্লি বিভিন্ন অবস্থায় থাকতে পারে, আমরা সেই অবস্থাগুলো সম্পর্কে জানবো। প্রথম হচ্ছে মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই বলতে আমরা কি বুঝি সেটা সম্পর্কে সবার আগে জানবো। এটা হচ্ছে অন্ত্রের মধ্যে থাকে, অন্ত্রের অ্যাপিথেলিয়াম। কোষের মুক্ত প্রান্তের কোষঝিল্লি অন্ত্রগহ্বরে অসংখ্য ক্ষুদ্রাকৃত অভিক্ষেপ তৈরি করে, এই যে এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করে, এগুলাকে বলবো আমরা মাইক্রোভিলাই। ঠিক আছে, প্রতিটি কোষে 3000 পর্যন্ত হইতে পারে। এরকম কোষঝিল্লির মধ্যে এরকম আমরা মাইক্রোভিলাই দেখতে পাই। এটা হচ্ছে পরিপাক শোষণের মধ্যে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এগুলো হচ্ছে মাইক্রোভিলাই, এরকম অভিক্ষেপ থাকে, আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে, এগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। ঠিক আছে, এগুলো হচ্ছে যে অন্ত্রের এপিথেলিয়াম কোষের মুক্ত প্রান্তের মধ্যে থাকে বাহিরে। গুড। ইকরা আনসার করছে, মালিহা আনসার করছে, মালিহা মেহজাবিন। মাইক্রোভিলাই গুলো এরকম করে হচ্ছে তোমার কোষের শোষণ তলকে বৃদ্ধি করে। একটা জিনিস এরকম থাকলে তুমি যতটুকু জিনিসকে জায়গা দিতে পারবা, সেটাকে যদি এরকম করে সংকুচিত করে ফেলে, তাহলে অল্প জায়গার মধ্যে বেশি সংখ্যক বেশি পরিমাণ জিনিসকে জায়গা দিতে পারবে। ঠিক আছে, ভাঁজ করে ফেললে, তাহলে ভাঁজ করার মাধ্যমে তুমি আসলে শোষণ তল বৃদ্ধি করতেছো, মানে যেখানে শোষণ হয় আর কি, সেই তলটা বৃদ্ধি করতেছো। এই মাইক্রোভিলের কাজই হচ্ছে এটা। কারণ হচ্ছে যে ক্ষুদ্রান্তের মধ্যে শোষণ হয়, সে শোষণ, সেই শোষণ অঞ্চলকে বৃদ্ধি করার জন্য হচ্ছে এরকম করে ভাঁজ করা থাকে। ঠিক আছে, তাহলে আমাদের ব্রেনের মধ্যে ভাঁজ থাকে, তাহলে অল্প জায়গার মধ্যে অনেক অনেক গুলা জিনিসকে জায়গা দেওয়া যায় আর কি। ঠিক আছে, ভাঁজ করার মাধ্যমে, এই জন্য ভাঁজ করা থাকে। এই কোষঝিল্লির মধ্যে ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। তারপর হচ্ছে ডেসমোজোম, এগুলো কতে আসতে পারে, ক্ষতেও আসতে পারে। ডেসমোজোম বলতে কি বোঝায়? কোষঝিল্লি কোনো কোনো স্থানে টর্নোফাইবিল নামক অসংখ্য ফিলামেন্ট যুক্ত বৃত্তাকার অঞ্চল থাকে। কোষঝিল্লির মধ্যে এরকম ধরো হচ্ছে যে কোষঝিল্লি, এটার মধ্যে এরকম করে বৃত্তাকার অংশ থাকে টর্নোফাইবিল নামক, ওইটাকে আমরা বলবো হচ্ছে যে ডেসমোজোম। এই টর্নোফাইবিল কথাটা মনে রাখবা। আর এরকম করে এই বৃত্তাকার অংশগুলোকে টর্নোফাইবিল বলে, আর এগুলাকে বলা হয় ডেসমোজোম। এগুলো কোথায় থাকে? এগুলো থাকে কোষঝিল্লির মধ্যে। ঠিক আছে, বৃত্তাকার অংশ। আচ্ছা, তারপর হচ্ছে যে এখানে দেখো অনেকগুলো জিনিস হচ্ছে যে আমরা একটু অ্যাভয়েড করে যাই, কারণ হচ্ছে তোমার এগুলোর আসলে ব্যাখ্যাটা তোমাদের লাগবে না। কেউ যদি টনোপ্রাইবিল সম্পর্কে জানতে চাও আমাকে জানাইও, আমি গ্রুপে তোমাদের টনোপ্রাইবিল সম্পর্কে জানাই দেবো ইনশাআল্লাহ, কেউ যদি আগ্রহী থাকো আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে প্যাগোসাইটিক ভেসিকল। প্যাগোসাইটিক ভেসিকল হচ্ছে ধরো এই কুঞ্চি দিয়ে এরকম করে একটা কোষকা তৈরি করে কোষের ভিতরে ঢুকে গেল, আবার এরকম একটা কোষকা, এটা হচ্ছে প্যাগোসাইটিক ভেসিকল, মানে প্যাগোসাইটিসিসের সময় এটা তৈরি হয় আর কি। ধরো হচ্ছে যে এটা হচ্ছে একটা সেল, বাইরে থেকে একটা বস্তু আসলো, ধরো এটা হচ্ছে এক ম্যাক্রোফেজ, বাইরে থেকে একটা বস্তু আসলো, ও ফ্যাগোসাইটিসের মাধ্যমে এটাকে ভক্ষণ করে ফেলবে। তখন ও কি করবে? ও প্রথমে এটাকে এরকম সেলের সাথে এসে লাগলো, তারপরে কি ও কি করে, এরকম করে একটা ভাঁজ তৈরি হয়ে যাবে, ভাঁজের ভিতরে ওই জিনিসটাকে নিয়ে নিবে। পরের ধাপে কি করবে, এই ভাঁজটা পুরো মিলিয়ে গিয়ে ওকে সেলের ভিতরে ঢুকিয়ে ফেলবে। এটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এই যে তোমার হচ্ছে বাইরে থেকে একটা কঠিন বস্তু আসার পরে এরকম ভিতরে একটা ভাঁজ তৈরি করে ফেলছে, এটাই হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল। ভেসিকল মানে একটা স্পেসার। ঠিক আছে, আচ্ছা। খাদ্যকণাকে আবৃত করে যে গহ্বর সৃষ্টি থাকে প্যাগোসাইটিক ভেসিকল বলে, এই প্রক্রিয়াকে প্যাগোসাইটোসিস বলে। ওকে, এগুলো আমরা প্রাণীবিজ্ঞানে ইনশাআল্লাহ ডিটেইলসে পড়বো। তারপরে পিনোসাইটিক ভেসিকল, এটা হচ্ছে কি তরল জিনিস আসলে, আমরা জানি প্যাগোসাইটোসিস প্রক্রিয়া কঠিন বস্তুকে ভক্ষণ করা হয়, পিনোসাইটিক হচ্ছে পিনোসাইটোসিসের মাধ্যমে তরল বস্তু গ্রহণ করা হয়। ঠিক আছে, তো যখন তরল কোনো বস্তু আসবে তখন যে ভেসিকল তৈরি হবে এরকম করে, তাকে আমরা পিনোসাইটিক ভেসিকল বলবো। যদি কোনো কোনো স্থানে ফাটল সৃষ্টি হলে উক্ত ফাটল স্থান দিয়ে পানি বের হয়, তরল গড়িয়ে কোষাভ্যন্তরে প্রবেশ করে পেরিসাইটিক ভেসিকল সৃষ্টি করে। ঠিক আছে, থাকবে না। তো ফাটল সৃষ্টি হইলে ধরো হচ্ছে যে এরকম একটা, এখানে একটা ফাটল সৃষ্টি হইলো, তখন এর মধ্যে দিয়ে তরল পদার্থ ঢুকে এখানে একটা ভেসিকল ফর্ম করে ফেলবে, এটাকে বলা হয় পিনোসাইটিক ভেসিকল। এটা হচ্ছে ধরো কোষঝিল্লি, এখানে একটা ফাটল তৈরি হলো, তাহলে এখান দিয়ে তো অবশ্যই তরল পদার্থগুলো যাবে, গিয়ে এখানে একটা এরকম একটা ভেসিকল বা কোষকা তৈরি করবে, এটাকে আমি বলবো পিনোসাইটিক ভেসিকল। ঠিক আছে, ওকে। আর এই প্রক্রিয়াকে আমরা বলবো পিনোসাইটোসিস। এই প্রক্রিয়াকে আমরা কি বলবো? পিনোসাইটোসিস বলবো, যে প্রক্রিয়ার মাধ্যমে তরল জিনিসকে কোষের ভিতরে প্রবেশ করানো হয়। ঠিক আছে, এই হচ্ছে আজকের ক্লাস ওভারঅল। এই আজকে এই পর্যন্ত আমরা প্লাজমা মেমব্রেন নিয়ে, ও আরেকটা টপিক বাকি আছে, সরি। আমরা কোষ প্রাচীর এবং কোষঝিল্লির মধ্যে একটু ডিফারেন্স দেওয়া আছে হাসান স্যারের বইতে, আমরা এটাতে একটু ফোকাস করি, তারপর আজকে ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে কোষ প্রাচীর হচ্ছে নির্জীব তথা জড়, কোষ প্রাচীর জড় বস্তু,
কোষঝিল্লি হচ্ছে সজীব, কোষঝিল্লি সজীব জীবন্ত। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, কোষঝিল্লি বাইরে থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। আর কোষঝিল্লি উদ্ভিদ এবং প্রাণী উভয় প্রকার কোষে থাকে। এই কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দিয়ে গঠিত, উদ্ভিদের ক্ষেত্রে সেলুলোজ দিয়ে গঠিত, জড়, জীবন্ত না, শক্ত এবং বেদ্য প্রাচীর। এটা হচ্ছে যে বেদ্য, এটা বৈষম্য বেদ্য না, মানে এটা যে কোনো জিনিস এটা প্রবেশ করতে পারবে। আর আমরা কোষঝিল্লি মাত্র করছি, এটা প্রোটিন এবং লিপিড নিয়ে গঠিত। এটা হচ্ছে জীবন্ত, এটা স্থিতিস্থাপক এবং অর্ধবেদ্য, সবকিছুতে হচ্ছে প্রবেশ করতে দেয় না। কিছু জিনিস প্রবেশ করতে পারে, কিছু জিনিস প্রবেশ করতে পারে না। প্রধান কাজ হচ্ছে কোষের আকার আকৃতি নিয়ন্ত্রণ করা, কোষকে দৃঢ়তা প্রদান করা, বাইরের বিভিন্ন আঘাত থেকে প্রতিরোধ করা বা প্রতিরক্ষা দেওয়া। আর এর প্রধান কাজ হচ্ছে বিভিন্ন জিনিসের আদান প্রদান নিয়ন্ত্রণ করা, প্রোটোপ্লাজমীয় অংশকে সংরক্ষণ করা, এটাও প্রতিরক্ষার কাজে জড়িত। তাছাড়াও এটা হচ্ছে বিভিন্ন জিনিসের আদান প্রদানও নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গৌণ স্তরের বিশেষ বিন্যাসের জন্য নানাবিধ অলঙ্করণ দেখা যায়, মানে হচ্ছে এটা বিভিন্ন বিভিন্ন বিন্যাস থাকতে পারে, এটা ইম্পর্টেন্ট না। আর এখানে কোনো অলঙ্করণ নেই, এখানে বিন্যাসের কোনো পার্থক্য নেই, সবগুলো একই রকম, সেটা আর কি। এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখবা, পার্থক্য আকারে আসে না, আসলে জিনিসটা দুইটা সম্পর্কে একটা ওভারভিউর জন্য আর কি এটা বলা। ওভারঅল এটাই হচ্ছে যে আজকের ক্লাস। ওকে, সবাইকে ধন্যবাদ যারা যারা ক্লাসে ছিল। আর হচ্ছে যে ক্লাস যারা করছো তারা অবশ্যই নোট করবা, আর কিছু জানার থাকলে হচ্ছে গ্রুপে জানাবা ইনশাল্লাহ। ডিটেল রুটিন আমি তোমাদের কালকের মধ্যে দিয়ে দিব। পরবর্তী ক্লাস কখন হবে, পরবর্তী ক্লাস আপডেট বা হচ্ছে পরীক্ষার জন্য অবশ্যই গ্রুপে নজর রাখবা, ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ দুইটাতে নজর রাখবা। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।